বাজেট কিন্তু এখন আর শুধু আয় ব্যয়ের হিসেবের মধ্যে সীমাবদ্ধ নেই, তার মধ্যে অর্থনীতি যতটা রয়েছে তার মধ্যে সমপরিমাণ অনেক সময় বেশি রাজনীতিও রয়েছে। এখন আজকে যে রাজ্য বাজেট পেশ হলো সেখানে পাল্লাটা কোন দিকে ভারী তা নিয়ে তর্ক চলতে পারে, কিন্তু পাশাপাশি নজর থাকবে যে রাজ্যের তরফে জনমুখী বাজেট বলে রীতিমতন বিজ্ঞাপন করা হচ্ছে, ঠিক তখনই বিরোধীদের তরফে এই বাজেটকে বেকার বিরোধী বলে তারা ওয়াকআউট পর্যন্ত করলো বিজেপি বিধায়করা। এই নিয়ে আমাদের আলোচনা, কিন্তু শুরুতে আজকে বাজেটের বেশ কিছু গুরুত্বপূর্ণ দিক আপনাদের সামনে। আরো 4% ডিএ বাড়ালো রাজ্য, এখনো কেন্দ্রের সঙ্গে ফারাক 35%। কেন্দ্রের ডিএ এবং রাজ্যের ডিএর মধ্যে এখনো 35% তফাৎ রয়েছে। ললিপপ দিচ্ছেন নাকি? ডিএ নিয়ে আক্রমণে সংগ্রামী যৌথ মঞ্চ প্রথম দিন থেকে তারা দাবি করছেন কেন্দ্রীয় হারে ডিএ দিতে হবে। আজকে আরো 4% ডিএ বৃদ্ধি ঘোষণার পর এই প্রতিক্রিয়া তাদের। বাংলার বাড়িতে বিপুল বরাদ্দ 9,600 কোটির ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগেই ঘোষণা করে দেওয়া হয়েছিল, কেন্দ্র যেহেতু বঞ্চনা করছে রাজ্যের সঙ্গে, এই বাংলার বাড়ির বরাদ্দ রাজ্য তাদের কোষাগার থেকে দেবে। 26-এর আগে লক্ষ্য গ্রাম বাংলা সর্বোচ্চ 44,000 কোটি টাকা এইটা বরাদ্দ করা হয়েছে গ্রামোন্নয়ন খাতে, অর্থাৎ 26 নির্বাচনের আগে গ্রাম বাংলাকে টার্গেট করছে তৃণমূল কংগ্রেস। অনেকে বলছে আজকের বাজেটে তারই প্রতিফলন রয়েছে। ঘাটাল মাস্টার প্ল্যান 500 কোটি টাকা বরাদ্দ করলো রাজ্য। আগাম ঘোষণা করে দেওয়া হয়েছিল ঘাটাল মাস্টার প্ল্যান কেন্দ্র যদি কোনো বরাদ্দ না করে, কেন্দ্র যদি এই বিষয়ে সহযোগিতা না করে, পুরোটা রাজ্য করবে। আজকে 500 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে। রাজ্যের আয় থেকেই প্রকল্প বরাদ্দ, ফের কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগে সরব হলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলছেন রাজ্যের সীমিত আয়ের মধ্যে দিয়ে পুরোটা এই জনমুখী প্রকল্প ধারাবাহিকভাবে করে চলেছে তৃণমূল কংগ্রেসের সরকার। বেকার বিরোধী বাজেট, কর্মসংস্থান কোথায়? ওয়াকআউট বিজেপির। শুভেন্দু অধিকারী নেতৃত্বে বিজেপি বিধায়করা তারা যে ওয়াকআউট করলেন। মূল প্রশ্ন হচ্ছে এই বাজেট বেকার বিরোধী বাজেট, কিন্তু আজকের বাজেটে নিঃসন্দেহে কি নজর ছিল, বিশেষত 1 ফেব্রুয়ারি যখন কেন্দ্র বাজেট ঘোষণা হয়েছে, স্বাভাবিকভাবে এবং সঙ্গত কারণে রাজ্যের বাজেট এবং কেন্দ্র বাজেটের মধ্যে তুলনা আসবে। সেইখানে আজকে রাজ্য বাজেটে কি ঘোষণা করলেন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য, প্রাপ্তি কি হলো রাজ্যবাসীর জন্য, আমি এক এক করে আপনাদের সামনে এবার রাখতে চলেছি। চলতি বছরের 1 এপ্রিল থেকে নতুন হারে ডিএ কার্যকর। এতদিন পর্যন্ত 14% ছিল, আরো 4% বৃদ্ধির কথা ঘোষণা করা হলো, অর্থাৎ 18% হারে 1 এপ্রিল থেকে ডিএ পাবেন রাজ্য সরকারি কর্মীরা। পথশ্রী প্রকল্পের জন্য 1,500 কোটি টাকার ঘোষণা করা হয়েছে। রাজ্য বাজেটে নদী ভাঙন রোধে 200 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে আজকে রাজ্যের অর্থমন্ত্রীর তরফে। রাজ্য বাজেটে ঘাটাল মাস্টার প্ল্যান আগেই ঘোষণা করা হয়েছিল, কেন্দ্র সম্পূর্ণ অসহযোগিতা করছে, বঞ্চনা করছে, রাজ্য সেটা পূরণ করবে। 500 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। নদী বন্ধন নামে নতুন প্রকল্পের ঘোষণা হলো আজ রাজ্য বাজেটে। এই নদী বন্ধন প্রকল্পে 200 কোটি টাকা বরাদ্দের প্রস্তাব রাখা হয়েছে আজকে রাজ্যের বাজেটে। আশা অঙ্গনবাড়ি কর্মীদের মোবাইল ফোন দিতে 200 কোটি টাকা বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে আজকের বাজেটে। পাশাপাশি বাংলার বাড়ি প্রকল্পের জন্য আরো 16 লক্ষ উপভোক্তা, তাদের জন্য বিপুল পরিমাণে বরাদ্দের কথা ঘোষণা করা হয়েছে। আগের বাজেটে আপনারা জানেন যে 12 লক্ষের কথা ঘোষণা করা হয়েছিল, অর্থাৎ মোট 28 লক্ষ এই রকম যোগ্য যাদের পাকা বাড়ি নেই তাদের বাংলা বাড়ি প্রকল্পের আওতায় আনা হবে। আজকে যে ঘোষণা করা হলো রাজ্য বাজেট, তা নিয়ে মুখ্যমন্ত্রী কি বললেন শুরুতেই দেখুন। একদিকে কেন্দ্রীয় সরকারের বাজেট, ইলেকশন আসলে ওরা একরকম কথা বলে, কিছু প্রতিশ্রুতি দেয়, কিন্তু ইলেকশনের পরে প্রতিশ্রুতি থাকে না, প্রতিশ্রুতিটা প্রতিচ্যুত হয়ে যায়। কিন্তু আমাদের বাজেটে আমরা সেটা করি না। আমরা যেটা বলি, আমাদের যা ফান্ড পারমিট করে আমাদের নিজের রাজস্ব থেকে, এখন একটাই ট্যাক্স, জিএসটির ট্যাক্স, সবটাই তুলে নিয়ে যায় কেন্দ্র, কিন্তু আমাদের ভাগ্যে যেটা পাওয়া উচিত সেটা কিন্তু আমাদের দেওয়া হয় না।
একেবারে স্পষ্ট মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় আবারও কেন্দ্রীয় বঞ্চনার অভিযোগ তুলছেন। সজল ঘোষকে দিয়ে শুরু করব। সজলদা, পরপর করে তিনি মুখ্যমন্ত্রী এটা বলছেন, 100 দিনের কাজের টাকা আপনারা বন্ধ করে দিয়েছেন, কেন্দ্র সরকার বন্ধ করে দিয়েছে, প্রধানমন্ত্রী আবাস যোজনার টাকা বন্ধ করে দিয়েছে, রাস্তার কাজের জন্য যে টাকা বন্ধ করে দিয়েছে, রাজ্য থেকে জিএসটি তুলে নিয়ে যাওয়া হচ্ছে, কিন্তু রাজ্যের জন্য বরাদ্দ যে অংশ সেটা পর্যন্ত রাজ্যকে দেওয়া হচ্ছে না। ধারাবাহিকভাবে কেন্দ্র সরকার বঞ্চনা করে চলেছে এই রাজ্যকে। তার মধ্যে রাজ্যের নিজস্ব রাজস্ব সীমিত আয়ের মধ্যে রাজ্য যেটা করছে রাজ্যবাসীর জন্য, আমি বলছি রাজ্যবাসী হিসেবে সজল ঘোষ তো প্রশংসা করবেন। হ্যাঁ, প্রশংসা তো করবোই, কিন্তু আমার মনে তো কিছু প্রশ্ন আছে, সেই উত্তরও তো দিতে হবে। যে আপনি যে হাজার হাজার কোটি টাকার বিভিন্ন প্রকল্পে দেখালেন, সে টাকাটা আসবে কোত্থেকে সেটা তো বলতে হবে। টাকা যদি ছেপে নিয়ে আনেন তাহলে আলাদা কথা, যদি ছাপা না হয় তাহলে টাকাটা আসবে কোত্থেকে। আর বলছেন যে 80,000 কোটি টাকা ওনাকে প্রত্যেক বছর সুদ দিতে হয়, তো ধার নিলে তো সুদ দিতে হবে। আজকে সরকারি ব্যাংক থেকে যদি আমি ধার নিই, যাদের ধরুন বাড়িগুলো ভেঙে পড়ে গেল, তাদের তো ব্যাংকে ধার শোধ করতে হবে। প্রশ্ন হচ্ছে, ধার নিলে ধারের আগে জানো ভাই সুদ কত আছে, সুদ দেওয়ার সময় চিৎকার করলে তো হবে না, ধার নিয়ে তো শোধ দিতে হবে। এবার পরের প্রশ্ন হচ্ছে, আপনি বললেন যে 100 দিনের কাজ বন্ধ হয়েছে, হ্যাঁ, আরও আপনার আবাস যোজনার টাকা বন্ধ হয়েছে, এগুলো নিয়ে তো কাল তো যা বলেছেন নির্মলা সীতারামনজি, তাতে তো আর মান সম্মান বলে কিছু নেই পশ্চিমবঙ্গবাসী হিসেবে। আমার বক্তব্য হচ্ছে, কালকে লোকসভায় দাঁড়িয়ে চোর চামার যা খুশি তাই বলে দিয়ে এসছেন এবং তথ্য দিয়ে প্রমাণ করে দিয়ে বলে এসছেন, তখন তারা তো একটাও কথা বলেনি পার্লামেন্টে। কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের কিছু অকারণ চিৎকার চেঁচামেচি ছাড়া এর বিরুদ্ধে তো কোথাও বলতে শুনলাম না। দাঁড়িয়ে যদি বলতেন যে এই কথাগুলো মিথ্যে, কারণ এইগুলো যেগুলো বলছেন এগুলো সঠিক নয়, আপনি প্রমাণ করুন, তাহলে বুঝতাম। তখন একটাও কথা বলেননি, এখন টিভিতে বসে সব কথা। মানে একটা বিষয় যেটা সজল ঘোষ উত্থাপন করছিলেন, সেটা হচ্ছে ধার করে ধার শোধ করতে হচ্ছে। চারবাগ একটা সময় বলে গিয়েছিলেন ঋণংকৃত্যা ঘৃতম পিবেত, মানে ঋণ করে ঘি খাওয়া। এক্ষেত্রে হচ্ছে ঋণ করে ঋণ শোধ করতে হচ্ছে, যার সবটার জন্য দায়ী হচ্ছে সায়নদীপ মিত্ররা। আমি বলছি, আমি আসছি আপনার কাছে, আমি বলছি এই সায়নদীপ মিত্ররা, মানে বাম সরকার যখন ছিল বলছিলেন 2 লক্ষ কোটি টাকা ঋণ তৃণমূল কংগ্রেস সরকারের ঘাড়ে দ্বারা ঠেলে দিয়ে গিয়েছেন। আজকের হিসাব করে সেটা 20 লক্ষ কোটি টাকা হতো। অর্থাৎ বামেদের দায় এখনো পর্যন্ত তৃণমূল কংগ্রেস সরকারকে বইতে হচ্ছে। কিন্তু তার আগে বিপুল এই অভিযোগ যেটা সজল ঘোষ করছেন, অর্ণব সার কাছে আসবো, টাকাটা আসবে কোত্থেকে? অর্ণবটা ঘোষণা তো হয়ে গেল। আমি প্রথমেই যেটা বলি, সজলদা দুটো কথা বললেন, একটা বললেন ধার আর একটা হচ্ছে চুরি। ধারের ক্ষেত্রে আমি একেবারে সেন্ট্রাল গভর্নমেন্টের ডেটা দিয়ে বলছি, ইউপিএ গভর্নমেন্ট যখন চলে যায় 2014 সালে, তখন ইউপিএ গভর্নমেন্টের ঋণ ছিল হচ্ছে 53 লক্ষ কোটি টাকা। এই মুহূর্তে 2024 সালে বিজেপি সরকারের 173 লক্ষ কোটি টাকা, তার মানে 5.5 গুণ ঋণ বেড়েছে। তাহলে সেন্ট্রাল গভর্নমেন্ট যখন ঋণ নিচ্ছে, কি জন্য ঋণ নিচ্ছে? ঋণটা নিচ্ছে এই জন্য, না এই জন্য ঋণটা নিচ্ছে যে আমাদের মতো উন্নয়নশীল দেশে, একটু বলুন, আপনি বড় নেতা আমি জানি, আপনি বড় নেতা আমি জানি, আমি একটু বলতে দিন। এই যে ঋণটা নিচ্ছে তারা, এই কারণেই নিচ্ছে যে আমাদের মতো উন্নয়নশীল দেশে এই ঋণ নেওয়া এবং ওয়েলফেয়ার পলিসিগুলোকে চালানোর জন্য এই ঋণগুলো নিতে হয়। এইটার মধ্যে একটা বিরাট কোন সিপিএম কি ভুল করেছে? সিপিএম ভুল করেছে বড় কথা নয়, বড় কথা হচ্ছে সিপিএম এর সময় ছিল 2,47,000 কোটি টাকা, এটা বেড়ে হয়েছে 6,40,000 কোটি টাকা। তার মানেটা হচ্ছে না, ঋণটা পার্থক্য আছে, পার্থক্য হচ্ছে শোধ কতটা হয়েছে, পার্থক্য শোধ কতটা হয়েছে, রেভিনিউ কতটা বেড়েছে। রাজ্য সরকারের রেভিনিউ বেড়েছে, রাজ্য সরকারের রেভিনিউ বেড়েছে, রাজ্য সরকারের নিজস্ব কর সংগ্রহের পরিমাণ 2011 সালে ছিল 21,129 কোটি টাকা, 2024 এসে দাঁড়িয়েছে 90,000 কোটি টাকা, সুতরাং ওটা বেড়েছে। আমি বলছি যে এই যে ওয়েলফেয়ার স্কিম 94টা ওয়েলফেয়ার স্কিম চলছে, ওয়েলফেয়ার স্কিমটা চলছে, তার প্রধান লক্ষ্যটা কারা? আমি বলছি কিন্তু আমি বলছি এই যে এত কোটি টাকা, এত হাজার কোটি টাকা বলছেন, আমি বলছি এই কোটির হিসাবের আবর্তের মধ্যে কেউ কি পার্থ চট্টোপাধ্যায়ের বান্ধবীর বাড়ির নিচে পাওয়া 50 কোটি টাকাটাও হিসেবে রাখছেন? কেউ কি রেশনে প্রায় 100 কোটি টাকা দুর্নীতি হয়েছে বলে ইডি মাঝে মধ্যে হিসেব দিচ্ছে, সেটা কেউ কি রাখছেন? কেউ কি এই যে কয়লা পাচার থেকে শুরু করে বালি পাচার, আবাসে দুর্নীতি, 100 দিনের কাজে দুর্নীতি যোগ করলে যে পরিমাণে অঙ্কটা দাঁড়ায়, এইগুলো কি সেই হিসেবের আবর্তের মধ্যে, বৃত্তের মধ্যে রাখছেন? তো আমার কৌতূহল রইল। কিন্তু তার আগে, আজকে যদি রাজ্য সরকার এই যে সীমিত আয়ের মধ্যে আমি বলছি এই সামাজিক সুরক্ষাগুলো প্রদান করছে, আরও 4% ডিএর কথা, মানে 18% ডিএর কথা ঘোষণা করা হয়েছে, এইটা হয়তো কেন্দ্রীয় হারে দেওয়া সম্ভব হতো। সায়নদীপ, দুটো বিষয় যদি সম্ভব হতো, এক হচ্ছে সজল দ্বারা যদি বঞ্চনাটা না করতো, দ্বিতীয় হচ্ছে তোমরা যদি 2 লক্ষ কোটি টাকা বোঝা তৃণমূল কংগ্রেসের ঘাড়ে, তৃণমূল কংগ্রেস সরকারের ঘাড়ে ছেড়ে দিয়ে না যেত।
14 বছরের তৃণমূল সরকার যুবক হয়ে গেছে, কিন্তু তারপরেও 34 বছরের লালাতঙ্ক কাজ করছে, এখনো কিছু ছাড়ছে না। এই যে বাজেট থেকে বোঝা যাচ্ছে যে গভর্নমেন্টটা কার্যত দেউলিয়া হয়ে গেছে। এই বাজেটটাই স্পষ্ট হয়েছে। 7 লক্ষ কোটি টাকা ঋণের বোঝা নিয়ে যদি বাজেট পেশ করে, তার যা পরিণতি হওয়ার এবার বাজেটে লক্ষ্য করা যাচ্ছে। বামফ্রন্ট সরকার 1,92,000 কোটি টাকা ঋণ করে দিয়ে গেছিল। কেন এই বাজেটে কর্মসংস্থান নিয়ে কোনো কথা নেই? আয়ের কথা বললো, মদ আর লটারি বাদ দিয়ে কেন রাজ্য সরকার কোনো আয়ের সংস্থান করতে পারছে না? সারা বছর রাজ্যের মানুষকে মুখ্যমন্ত্রী বোকা বানান, আর শিল্পপতিরা একদিন এসে মুখ্যমন্ত্রীকে বোকা বানিয়ে যান। ওই যে বিজিবিএস, সেখানে এই যে কর্মসংস্থান 17 লক্ষ কোটি টাকা একটা প্রস্তাব এসেছিল প্রায় 17 থেকে 23 সাল পর্যন্ত, আর প্রকৃত বিনিয়োগের প্রস্তাব এসছে মাত্র 6,300 কোটি টাকার মতন। কি বলছো তুমি? 4.5 লক্ষ কোটি টাকা শুধু এই অষ্টম বিজিবিএস থেকে এসেছে। তারপর এই যে দেউচা পাচামি, সেখানে কাজ শুরু কার্যত হয়ে গিয়েছে। প্রস্তুতি ছবিটা আমরা দেখাচ্ছিলাম, সেখানে 1 লক্ষের মতো কর্মসংস্থান। তারপরে বলছো রাজ্যের কোনো শিল্প সম্ভাবনা নেই। 17,60,617 কোটি টাকার প্রস্তাব এসেছিল প্রকৃত মানে বিনিয়োগের, আর বাস্তবে সেই বিনিয়োগের প্রস্তাব এসেছে এটা করার মতন, এখনো সেটা লাগু হয়নি। 63,609 কোটি টাকা। এই তথ্যটা, সারা বছর এই ফ্যাব্রিকেটেড তথ্যটা সিপিআইএম কনস্ট্যান্ট দিয়ে যায়, এটা একেবারে সত্যি নয়। আসলে ওরা মানে শিল্প উন্নয়ন বলুন, শিল্প উন্নয়ন বলুন, কর্মসংস্থান বলতে বলুন, যে মডেলটাকে ভাবে সেই মডেলের সম্পূর্ণ একটা বিপরীত মডেল। সেই মডেলটা কিন্তু তৃণমূল সরকার তৈরি করেছে। আসলে ফোকাস কি? স্টেট স্টিয়ারিং কমিটির জেনারেল সেক্রেটারি সংকেত চক্রবর্তী আমাদের সঙ্গে রয়েছেন, আমি তার কাছে আসবো, কিন্তু তার আগে আমি একবার মহানন্দা কাঞ্জিলালের কাছে আসতে চাইছি। মহানন্দাদি, আজকের বাজেট আমি জানি না, এই শুরুতে যেটা বলছিলাম যে তার মধ্যে অর্থনীতি কতটা রয়েছে, রাজনীতি কতটা রয়েছে, কিন্তু বিরোধীরা এইটা বলতে শুরু করেছে একেবারে 26-এর বিধানসভা নির্বাচনকে লক্ষ্য করে এই বাজেট। তার কারণ গ্রাম বাংলা একটা প্রাইম টার্গেট এই বাজেটের ঘোষণার মধ্যে দেখা যাচ্ছে 44,000 কোটি টাকা, বিপুল অঙ্ক। এইটা কিন্তু গ্রামোন্নয়নের ক্ষেত্রে রাজ্য সরকার, আজকে রাজ্যের অর্থমন্ত্রী তিনি ঘোষণা করছেন। যদি এটা রাজনীতির কথা ভেবেও করা হয়, আমি সাধুবাদ জানাচ্ছি। পরিকাঠামো উন্নয়ন করতে হবে, গ্রামীণ পরিকাঠামো উন্নয়ন করতে হবে, কারণ এখনো পর্যন্ত মাত্র 43% নলবাহিত জল পশ্চিমবঙ্গের গ্রামে রয়েছে। সড়ক অনেক বেশি ডেভেলপ করার প্রয়োজন। এখনো পর্যন্ত শিক্ষা, স্বাস্থ্য, পরিকাঠামো অনেক উন্নয়ন করা বাকি। 95% স্কুলে কম্পিউটার নেই। এটাও সাপ্লিমেন্ট করতে চাই, কথা বলি আপনার কাছে আসছি আমি। সেটা হচ্ছে একদিকে যখন অনুদানের পরিমাণ বাড়ানো হচ্ছে, একেবারে সামাজিক সুরক্ষা প্রকল্পে বরাদ্দ বাড়ছে, এইটা যখন একটা পজিটিভ দিক বলছেন, পাশাপাশি সুপ্রিম কোর্ট আজকে এইটা বলে দিচ্ছে যে নিখরচায় রেশন থেকে শুরু করে অনেকে পয়সা করেই পাচ্ছেন। এই সব সুবিধে পাওয়ার জন্য এরা কাজ করতে চাইছেন না, কর্মবিমুখ হয়ে যাচ্ছেন। আজকে আপনি দেখলেন মুখ্যমন্ত্রী ঘোষণা করছেন কত কর্মদিবস তিনি তৈরি করছেন, পাশাপাশি আদালতের এই পর্যবেক্ষণটাও রাখুন। হ্যাঁ, সুপ্রিম কোর্টের বিচারপতি মিস্টার গগৈ কথা বলেছেন যে বিনামূল্যে রেশন ইত্যাদিতে কি হয়, মানুষের কাজ করার ইচ্ছে অর্থাৎ ওয়ার্ক ইনসেন্টিভ যেটাকে বলা হয় সেটা কমে যায়। একেবারে সত্যি কথা এটা, কারণ অনুদান নিশ্চয়ই প্রয়োজন, গরিব মানুষের জন্য প্রয়োজন। আমরা তো উন্নয়নশীল দেশ, উন্নত নই, সেখানে তাদের জন্য ওয়েলফেয়ার স্কিম নিশ্চয়ই দরকার। কিন্তু যেখানে দরকার নেই, যেমন আমি বারে বারে একটা কথা বলি যে দ্বাদশ শ্রেণীর ছেলেদের, সমস্ত ছেলেদের নয়, অর্থাৎ যারা দরিদ্র তাদের প্রয়োজন, কিন্তু সবাইকে ট্যাব দেওয়ার প্রয়োজন এখন নেই, কারণ অনলাইন ক্লাসের গুরুত্ব কমে গেছে। সেই টাকা দিয়ে কিন্তু অনেক ইনফ্রাস্ট্রাকচার বাড়ানো যেতে পারে, অনেক ক্লাসরুম, অনেক টেবিল চেয়ার, অনেক পরিকাঠামোর প্রয়োজন আছে। এখনো পর্যন্ত 19% মানে গভর্নমেন্ট স্কুলে মেয়েদের জন্য আলাদা টয়লেট নেই, যার জন্য মেয়েরা স্কুলে যেতে চায় না। কাজে এগুলো বাস্তব সমস্যা, কিন্তু নিশ্চয়ই ওয়েলফেয়ার স্কিম থাকবে। কিন্তু এই বাজেটে আরও অনেক কিছু উন্নয়নমূলক জিনিস করা যেত। তার মধ্যে আমি অবশ্যই বলবো, যেটা আমি শুনতে পেলাম না, যেরকম পর্যটনের একটা প্রভূত সম্ভাবনা পশ্চিমবঙ্গে রয়েছে। আমাদের মাথার ওপর হিমালয়, নিচে একটা সমুদ্র, এখানে মরুভূমির মতো জায়গাও আছে, মানে অনেক কিছু আছে। সেইটা নিয়ে আরও ইনভেস্টমেন্ট প্রয়োজন, আর সর্বোপরি বৃহৎ শিল্প আনতে হবে। সেটা না হলে কিন্তু একটা রাজ্যকে দীর্ঘমেয়াদে অর্থনৈতিকভাবে এগিয়ে নিয়ে যাওয়া যায় না। কর্মসংস্থান করতে হবে, অনুদান দিয়ে। আমি এই জায়গাটাতে আপনার কাছে আসবো, একটা ছোট্ট বিরতিতে যাওয়ার সময় হয়েছে, কিন্তু এইটা তো ফ্যাক্ট যে যদি কর্মসংস্থানের সুযোগ যেখানে কমে আসে, কর্মসংস্থানের সুযোগ যদি না থাকে, স্বাভাবিকভাবেই অনুদান নির্ভরতা বাড়বে, এবং এই অনুদান নির্ভরতা যত বাড়বে প্রশ্ন উঠবে যে সেটা রাজ্যের আর্থিক স্বাস্থ্যের পক্ষে কতটা ইতিবাচক। রাজ্যের আর্থিক স্বাস্থ্যের পক্ষে যদি ইতিবাচক না হয়, তার সার্বিক প্রভাব রাজ্যবাসীর ওপরে পড়বে।
এবার আসি ডিএর প্রসঙ্গ। ডিএ অর্থাৎ রাজ্য সরকারি কর্মচারীদের জন্য যে মহার্ঘ ভাতা, সেইটা কিন্তু আরও 4% বাড়ানোর কথা আজকে রাজ্য বাজেটে ঘোষণা করা হয়েছে। এতদিন পর্যন্ত 14% হারে ডিএ পাচ্ছিলেন রাজ্য সরকারি কর্মীরা, এপ্রিল থেকে আরও 4% অর্থাৎ 18% হারে তারা ডিএ পাচ্ছেন। এইবারে আসুন কেন্দ্রের সঙ্গে তাহলে ফারাকটা কি দাঁড়াচ্ছে। কেন্দ্র সরকারি কর্মীরা তারা 53% হারে এখন ডিএ পান, 18% হারে এপ্রিল থেকে রাজ্য সরকারি কর্মীরা পাবেন, অর্থাৎ ফারাকটা এখনো পর্যন্ত এই মুহূর্তে দাঁড়িয়ে 35% রয়েছে। এইটা কিন্তু মাথায় রাখতে হবে যে একটা অর্থবর্ষে কেন্দ্র সরকার দুবার ডিএ ঘোষণা করে, অর্থাৎ সেক্ষেত্রে এই ফারাকটা আরও বাড়তে পারে, এই সম্ভাবনাটাও জোরালো। কিন্তু আমি এই প্রসঙ্গে সংকেত চক্রবর্তীর কাছে এইখানে আসতে চাইব। সংকেতবাবু, একটা বিষয় হচ্ছে যে কতটা ফিনান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে দিয়ে রাজ্য সরকার আপনাদের স্বার্থের কথা ভাবছে, মানে আপনাদের রাজ্য সরকারি কর্মচারীদের কথা ভাবছেন, সেইটা বারে বারে আজকে যখন সাংবাদিক বৈঠক করছেন মুখ্যমন্ত্রী, সেখানে বারে বারে ঘোষণা করেছেন। আমি একবার কি বলেছেন মমতা বন্দ্যোপাধ্যায় রাখি, তারপর আমি আপনার কাছে আসছি। দেখুন কি বলেছেন মুখ্যমন্ত্রী। আমরা 125% পর্যন্ত দিয়ে দিয়েছিলাম বামফ্রন্ট সরকার চলে যাওয়ার পর। তারপরে আমরা মার্চ করে দিয়েছি এখন নতুন, এটা সিক্স পে কমিশন অনুযায়ী, বেসিক পেটা সিক্স পে কমিশনের রেকমেন্ডেশন অনুযায়ী, অর্থাৎ সেন্ট্রালে যেটা পায় এটা কিন্তু আরো বেশি পায়। তার কারণ হচ্ছে পে কমিশন প্লাস ডিএ দুটো পায়। এইটাও আমরা নতুন করে 2024 সাল থেকে, এটা 2025-এর সবে ফেব্রুয়ারি মাস, আমরা এর মধ্যে 14% দিয়ে দিয়েছি এবং আজকে আরও 4% দিয়ে দেওয়া হলো। এটা উপকৃত হবেন আমার সরকারি কর্মচারী থেকে শুরু করে অসরকারি কর্মচারী থেকে শুরু করে, মানে যারা বিভিন্ন কাজে আছে, শিক্ষক অশিক্ষক থেকে শুরু করে সবাই আর কি এর মধ্যে পাবেন আর কি। পেনশন হোল্ডার্স, তাদের প্রত্যেকেরই এটার লাভ হবে। এইবারে আসি কতটা আর্থিক পরিস্থিতির মধ্যে দিয়ে, খারাপ পরিস্থিতির মধ্যে দিয়ে রাজ্য সরকারি কর্মচারীদের কথা এই রাজ্য সরকার ভাবছে বলে তারা দাবি করছে। এক হচ্ছে সংকেতবাবু, সেটা হচ্ছে লাগাতার কেন্দ্রীয় বঞ্চনা, রাজ্যের একটা বিপুল কোটি টাকা, কয়েক লক্ষ কোটি টাকা প্রাপ্য, সেটা কেন্দ্র এখনো পর্যন্ত রাজ্যকে দিচ্ছে না। এরপর রয়েছে বামেদের ছেড়ে যাওয়া দেনা, বাম সরকারের, যেটা প্রতি বছর মুখ্যমন্ত্রী হিসেব দিচ্ছিলেন 80,000 কোটি টাকা, সেটা শোধ করতে হচ্ছে। তার উপর রয়েছে কেন্দ্রের বঞ্চনা। তার মধ্যে গত অর্থবর্ষে 2 দফায় আপনাদের ডিএ 4% করে 8% বাড়ানো হলো। এবার সেই ফিনান্সিয়াল ক্রাঞ্চের মধ্যে আরও 4% বাড়ানো হলো। আমি বলছি আপনাদের কথা তো রাজ্য সরকার ভাবছে, তারপরেও আপনারা কি সমালোচনা করবেন? রাজ্যের প্রশংসা করা উচিত এই উদ্যোগে। আমি যেহেতু অনেকগুলো প্রশ্ন বানের মতো এসছে, আমি একটা একটা করে বলছি। প্রথম কথা, এবিপি আনন্দকে ধন্যবাদ, কারণ এই প্রথম কোনো চ্যানেল দেখলাম একটা কথাটা লিখেছে, সব জায়গায় বলা হচ্ছে 4% বাড়ল। অ্যাকচুয়ালি রাজ্য সরকারি কর্মচারীদের বাড়ে, আমাদের বঞ্চনার পরিমাণটা কমে। আপনারা যে 35% কমলো, মানে আগে ছিল 39, 4% হয়ে বঞ্চনাটা একটু কমে 35% হলো, মানে আলটিমেটলি বঞ্চনাটা কমলো। এই সত্যটাকে আপনারা দেখিয়েছেন, এই জন্য আপনাদেরকে অভিনন্দন। এরপর নেক্সট হচ্ছে মাননীয় মুখ্যমন্ত্রী যে কথাগুলো বললেন, পুরো বাইকটা শুনে আমার মনে হলো আইদার শি ইজ ভেরি কনফিউজড অর ইন্টেনশনালি কিছু কিছু আমরা তাকে কনফিউশনে ফেলে দিয়েছি। আমরা 125% দিয়ে দিয়েছি, তারপর পে করছি। আরে আগের রোপার যে ডিএটা, সেটা ক্লিয়ার না করে তো নতুন রোপা ইমপ্লিমেন্ট করা যায় না। তো সেটা তো খুব স্বাভাবিক একটা প্রক্রিয়া ছিল, সেটা নিয়ে তো হাইলাইটের কোনো ব্যাপার নেই। আর 14% আমরা দিয়ে দিয়েছি, আমি আরও 4% দিলাম। দেখুন, এটা না কোনো দেওয়া না দেওয়ার ব্যাপার নয়। প্রাইস ইন্ডেক্স বাড়ে প্রতিদিন, আপনি তো পে কমিশন করে বেসিক বাড়াতে পারবেন না, তাই তার জন্য প্রাইস ইন্ডেক্স অনুযায়ী যে রেশিওটা হয় সেই পার্সেন্টেজটা বেসিকে যোগ করে দেওয়া হয়। আমি এইখানে আপনার কাছে আসতে চাইছি, একবারও রাজ্য সরকার এটা বলছে না যে আপনাদের যেটা প্রাপ্য সেইটা রাজ্য সরকার দেবে না। রাজ্য সরকার বারেবার, এই যে সংগ্রামী যৌথ মঞ্চ যারা শহীদ মিনারে 2 বছর ধরে আন্দোলন চালিয়ে যাচ্ছেন, স্পষ্ট বলা হচ্ছে আজকে যদি আপনাদের যে গতকাল পর্যন্ত 39% বকেয়া ছিল, ফারাক ছিল, যেটা আজকে 35% নেমেছে, সেটা যদি আপনারা না পেয়ে থাকেন, তার দায় সম্পূর্ণভাবে হচ্ছে কেন্দ্রের। আপনাদের তো রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা করে যন্তর মন্তরে গিয়ে ধর্ণা দেওয়া উচিত। তারা যদি রিলিজ করে দেয়, আপনারা আপনাদের বকেয়া পেয়ে যাবেন, অসুবিধে কোথায়? কোথাও রাজ্য সরকারের সঙ্গে সহযোগিতা আপনারা করছেন নাকি? দেখুন, আবার বলি, এই যে বক্তব্যটা এই মুহূর্তে আপনি বললেন, মানে সরকারের যেটা বক্তব্য, এটা পলিটিক্যাল বক্তব্য। আমরা কিন্তু কেউ বাম সরকারের স্টাফ নই, তৃণমূল সরকারেরও স্টাফ নেই, বিজেপি সরকারেরও স্টাফ নেই, আমরা পশ্চিমবঙ্গ সরকারের স্টাফ।
এই যে দুবার আগের বার দু কিস্তি দিয়েছি, আরে বাম সরকারের আমলে এরকম দুটো বছরের নজির আছে, যেখানে মাননীয় বুদ্ধদেব ভট্টাচার্য মহাশয় যখন ছিলেন উনি 3 কিস্তি দিয়ে দিয়েছিলেন 1 বছরে, সেটাও তো আছে। ফলে কে কার ঘাড়ে দোষ চাপাচ্ছে সেটা নয়, সারা ভারতবর্ষে সমস্ত রাজ্য যে সিস্টেমে চলে পশ্চিমবঙ্গ সেই সিস্টেমে চলে না। পশ্চিমবঙ্গের সরকারের ডিএ নিয়ে পারসেপশনে প্রবলেম আছে। পশ্চিমবঙ্গ সরকার মনে করে ডিএটা দয়ার দান, এবং এই যে পে কমিশনের কথা বললেন, লাস্ট যে পে কমিশন আমাদের যেটা মানে সিক্স পে কমিশন, যেটা কথা মাননীয় না এটা তো ঠাড়ে ঠোড়ে বুঝিয়েও দেওয়া হচ্ছে যে আপনারা বিশ্বাসঘাতকতা করছেন, রাজ্য সরকারের সদিচ্ছাও রয়েছে তার সত্ত্বেও। হ্যাঁ বেশ, আমি এইখানে একবার এই জায়গাটা একটু বোধহয় আমার 1 মিনিট বলতে হবে। আমরা বিশ্বাসঘাতকতা করার কোনো জায়গাই নেই, কারণ এই যে গ্রাম উন্নয়নে 500 কোটি টাকা বরাদ্দ, ওটা ইমপ্লিমেন্টেড হবে তো সরকারি কর্মচারীদের হাত দিয়ে। তারা বিশ্বাসঘাতকতা করলে কি রাজ্য এতটা উন্নতি করতে পারে? রাজ্যের যে ডেভেলপমেন্টের কথা বলা হচ্ছে তো আমাদের হাত দিয়ে হচ্ছে, ফলে কর্মচারীরা বিশ্বাসঘাতকতা করছে, এটা বোধহয়। বেশ আমি অর্ণব শাহর কাছে আসবো, কিন্তু তার আগে আমি দেখাতে চাইবো যে আজকে যে আরো 4% ডিএর কথা রাজ্য সরকারি কর্মচারীদের জন্য রাজ্য বাজেটে ঘোষণা করা হলো, বিজেপির কি প্রতিক্রিয়া, কি বলছেন সুকান্ত মজুমদার, রাজ্য বিজেপি সভাপতি? দেখুন। কেন্দ্র সরকার পে কমিশন বসিয়ে দিয়েছে, এবার তো পে কমিশন ঘোষণা করতে হতো, ডিএ দিয়ে কি হবে? ডিএ তো কেন্দ্র সরকারের হারে দিয়ে পে কমিশন ঘোষণা করে দিতে হতো মুখ্যমন্ত্রী, সেটা করেননি। ভোটের জন্য এটা করেছে, 4% দিয়েছে, 4% ভিক্ষে দিয়ে কোনো রকম ম্যানেজ করার চেষ্টা করছে। বিজেপি সরকার এলে পশ্চিমবঙ্গের সরকারি কর্মচারীরা কেন্দ্রীয় হারে ডিএ পাবে, 4% 5%-এর গল্পে আমি যাচ্ছি না, কেন্দ্রীয় হারে ডিএ দেবে। আমি এইখানে অর্ণবদার কাছে আসার আগে একটা কথা জানিয়ে দিতে চাই যে এই ডিএ নিয়ে যে মামলা সুপ্রিম কোর্টে এই মুহূর্তে চলছে, এখনো পর্যন্ত তার শুনানি যেটা নির্ধারিত ছিল মার্চ মাসে, সেই শুনানি হতে চলেছে। ফলে সেটা কি দয়ার দান নাকি রাজ্য সরকার দিতে বাধ্য, সেইটা ফয়সালা হতে পারে, এইরকম একটা সম্ভাবনা দেখা দিচ্ছে। কিন্তু বিজেপির বক্তব্য আপনি শুনলেন যে বিজেপি যদি ক্ষমতায় আসে তারা কিন্তু কেন্দ্রীয় হারে ডিএ দিয়ে দেবে, যদি বিজেপি পারে তাহলে রাজ্য পাচ্ছে না। ত্রিপুরায় এসেছে, বিজেপি কি 1 পার করেছে? কেন্দ্রের সমতুল্য দিয়ে দিয়েছে। ওখানে কত পার্সেন্ট ফারাক রয়েছে? ওখানে এখন 20% দিয়ে এখন ফারাক, ওখানে এখনো পর্যন্ত ওখানে ফারাক হচ্ছে 33%। সুতরাং এই কথাটা বলার কোনো অর্থই হয় না। 2 নম্বর হচ্ছে সংকেতবাবু যে কথাটা বললেন যে না, কিন্তু আমি বলছি ওখানে যদি 20% থাকে, ত্রিপুরা থেকে আমাদের বড় রাজ্য, আমাদের এখানে 35% থাকবে কেন? যে 30 সালে আমরা গিয়ে পাবো। আচ্ছা, 2006 সালে যে পে কমিশন হওয়া, সেটা এফেক্ট হয়েছিল কত সালে? 2009 সালের এপ্রিল মাস থেকে এফেক্ট হয়েছিল। আপনি একটা রাজ্য দেখান অর্ণবদা, 35% যেখানে ফারাক রয়েছে। একটা রাজ্য দেখান যেখানে পেনশন আছে, ভারতবর্ষে একটা রাজ্য দেখান যেখানে পেনশন আছে। একমাত্র সরকারি পেনশন চালু আছে হচ্ছে পশ্চিমবাংলায়, এমনকি না কোথাও নেই, কোথাও নতুন পেনশন বিল, পুরনো ইউনিফাইড পেনশন স্কিম যেটা চালু করেছে সেন্ট্রাল গভর্নমেন্ট, সেটার মধ্যে অনেক রকমের ক্লজ রয়েছে। এইখানে যে পেনশন স্কিমটা চলছে, সেই পেনশন স্কিমটা আগে থেকে সেটাই চলছে, না আমি বলবো সেটাই এখনো চলছে। আমি বলবো পুরোটাই ফলস। আমি আপনাকে একটা তথ্য দিচ্ছি, আপনারা টিভিতে দেখাচ্ছেন 200 কোটি টাকা অঙ্গনওয়াড়ি কর্মীদের জন্য মোবাইল ফোন দেওয়া হবে। আমি বলছি এই মুহূর্তে আমি নেট ঘেটে দেখলাম অঙ্গনওয়াড়ি কর্মীর সংখ্যা কত, 1,19,481 জন। এর মধ্যে আবার 21,492 জন কর্মীর পদ খালি এবং 13,000 সহায়কের পদ খালি, মানে প্রায় আপনার 35,000 পদ খালি। আমি সেটাকে 1 লক্ষই ধরে নিলাম। তাতে দেখা যাচ্ছে 200 কোটি টাকার মোবাইল যদি 1 লক্ষ কর্মীর মধ্যে বিলি করতে হয়, প্রতি কর্মী পিছু 20,000 টাকা করে মোবাইল কিনে দিতে হবে, 20,000 টাকার মোবাইল। আমি বলি তাদের মাইনে কত দেন যে সে 20,000 টাকার মোবাইল নিয়ে ঘুরবে? আমি জাস্ট এই প্রশ্নটা করতে চাই। অতএব পুরো ব্যাপারটাই ফার্স। মুখ্যমন্ত্রী ট্রেডমিলে দৌড়তে দৌড়তে যা বলেছেন চন্দ্রিমা ভট্টাচার্য পাশে বসে লিখেছেন। মুখ্যমন্ত্রী পুরো কথা কিন্তু প্রেস কনফারেন্সে নিজে বললেন না, অমিত মিত্রকে দিয়ে বলালেন। কেন বলালেন? কারণ জানে মুখ্যমন্ত্রীর কোনো কথা আজকে আর বাংলার মানুষ বিশ্বাস করে না। তাই একজন অর্থনীতিবিদ, যার প্রতি এখনো কিছুটা শ্রদ্ধা ভক্তি মানুষের আছে, তাকে বলির পাঠা করে দাঁড় করিয়ে দিলেন যে যা দায় চাপবে ভবিষ্যতে ওনার ঘাড়ে দায় চাপবে, নিজের ঘাড়ে কোনো দায় নিলেন না। পুরো ব্যাপারটাই ফার্স। ট্রেডমিলে দৌড়তে দৌড়তে যা মনে হয়েছে সেটাই উনি লিখে দিয়েছেন, আর সেটাই পাবলিকের সামনে। আমি এখানে সায়নদীপ মিত্রর কাছে আসবো। দেখুন, এই আলোচনার মধ্যে একাধিকবার ঘাটাল মাস্টার প্ল্যানের প্রসঙ্গ এলো। এখন এই ঘাটাল মাস্টার প্ল্যান দায়ের কথা বলছিলেন না কিছুক্ষণ আগে সজল ঘোষ। প্রশ্নটা হচ্ছে দায়, এবং তার থেকে বড় প্রশ্ন হচ্ছে দায়িত্ব। এই যে প্রতি বছর বর্ষা এলে ঘাটালবাসীর দুর্ভোগের অন্ত থাকে না, এই ঘাটাল মাস্টার প্ল্যান হলে তার অনেকটা সুরাহা হওয়া সম্ভব। এটা হবে কবে, সেইটা এখন বড় প্রশ্ন। এখন ঘাটালের সাংসদ তিনি কি বলছেন দেখুন। আমার মনে হয় কি ঘাটালের দীর্ঘদিনের লড়াই যারা করেছেন, যারা হয়তো আজকে বেঁচে নেই,
তারা হয়তো স্বপ্ন দেখেছিলেন কি কোনো না কোনো দিন এই ঘাটাল মাস্টার প্ল্যানটা হবে। তাদের লড়াই, তাদের প্রার্থনা, তাদের দোয়া আমার কোথাও যেন মনে হচ্ছে কি সত্যি হতে চলেছে। এবং ল্যান্ড কমিটি ফর্ম হয়ে গেছে কি যাদের যাদের ল্যান্ডগুলো আমাদেরকে লাগবে ঘাটাল মাস্টার প্ল্যানের মধ্যে যেগুলো আওতার মধ্যে পড়ে বা আমাদের ইঞ্জিনিয়ারগুলো যে সার্ভেগুলো করেছে, তো সব কিছু মিলেমিশে আমরা জানি যারা ঘাটাল মাস্টার প্ল্যানের সঙ্গে যুক্ত আছে এই কাজ কত দ্রুত গতিতে এগোচ্ছে। আজকে দিদি বাজেটের মধ্যে সেটা ঘোষণা করলো, তো ডেফিনেটলি ভালো লাগছে। কারণ আমার স্বপ্ন ছিল 2010 থেকে 2014 থেকে লড়াই করে গেছি। কারণ ঘাটাল লোকসভা কেন্দ্রে একটা সবচেয়ে বড় দাবি ছিল এখানকার বন্যা কিভাবে নিয়ন্ত্রণ করা যায়, এবং তার জন্য একটা প্ল্যান ছিল, তার নাম হচ্ছে ঘাটাল মাস্টার প্ল্যান। এবং 1958 থেকে এই ঘাটাল মাস্টার প্ল্যানের এই যে প্রপোজালটা কখনো এই সরকার কখনো ওই সরকার নানা রকমভাবে কেন্দ্র সরকারের কেন্দ্রতে আটকে ছিল, এবং আমিও অনেকবার চেষ্টা করেছি। আমি এখানে একটু তথ্য পরিসংখ্যান দিতে চাই, সেটা হচ্ছে 1959 সালে এই যে ঘাটাল মাস্টার প্ল্যান সংক্রান্ত একটা মানসিংহের রিপোর্ট প্রথম আসে। এরপর 1979 সাল যখন হচ্ছে সায়নদীপ মিত্রদের দল তারা ক্ষমতায় রয়েছে, বাম সরকারের আমলে ঘাটাল মাস্টার প্ল্যানের জন্য মঞ্জুর হয়, মাস্টার প্ল্যান সেটা মঞ্জুর হয়। অর্থাৎ 1959 সাল থেকে যদি ধরেন আজকে 2025-এ দাঁড়িয়ে এটা হচ্ছে 66 বছর। 2009 সালে তৎকালীন কেন্দ্র সরকার একটা সংস্থাকে নিয়োগ করে যারা একটা ডিপিআর বানিয়েছিল, তখন খরচ ধরা হয়েছিল 1740 কোটি টাকা। আজকে 2025-এ 500 কোটি টাকা বরাদ্দ করা হচ্ছে। সন্দীপ, আমার মূল প্রশ্ন একটাই, ঘাটালবাসীর দুর্ভোগ কমবে কবে? এই যে 2011 সালে বামফ্রন্ট সরকারের আমলেই 2011-র আগেই এই ঘাটাল মাস্টার প্ল্যানের ডিপিআরটা তৈরি করা হয়েছিল। তখন 2000 কোটি টাকা সেখানে বরাদ্দ শুরু হয়েছিল, কাজ শুরু হয়েছিল। প্রথম বামফ্রন্টের বিধায়ক সাংসদ তারাই এই ঘাটাল মাস্টার প্ল্যানের পরিকল্পনা রুজু করেছিল। হলো আমি বলছি তোমরা সবটা পরিকল্পনা করলে বাস্তবায়ন করতে পারোনি। আজকে মুখ্যমন্ত্রী বলছেন 2 বছরের মধ্যে হয়ে যাবে। আমি 2011 সালে বাস্তবায়িত হয়ে গেল। 2011 সালে যে প্রকল্পের খরচ ধরা ছিল 2000 কোটি টাকা, আর 2025 সালে সেই প্রকল্পের খরচ এসে দাঁড়িয়েছে 500 কোটি টাকা। আর রূপনারায়ণের মতো নদী আশেপাশের বাঁকুড়া থেকে শুরু করে অন্যান্য জেলায় সেই সংস্কারের কাজ ছাড়া এই কাজ কিচ্ছু হবে না। সেখানে 500 কোটি টাকা জলের মতন বেঁচে যাবে। এই শেষ করে দিই একটা লাস্ট কথা। আর ডিএর প্রসঙ্গে 53% কেন্দ্রীয় সরকার, রাজ্যের অন্যান্য রাজ্যের সঙ্গেও বিজেপির রাজ্য সরকারগুলোর সঙ্গেও পার্থক্য আছে। কিন্তু আমার মনে হয় মুখ্যমন্ত্রী বলেছিল না রাজ্য সরকারি কর্মচারীরা কুকুরের মতন ঘেউ ঘেউ করছেন, তাই হয়তো 18% এসেছে। যদি আগের মতন গর্জন করতেন তাহলে 53% পেতেন, না হলে পাবেন না, এটা নিশ্চিন্ত থাকুন। আমি প্রথমে বলি যে যখন বামফ্রন্ট সরকার চলে গেছে তখনও কিন্তু এক পা গিয়েছিল না, সেই সময়ও 16-17% গিয়ে ফারাক ছিল। গিয়ের ফারাক সবসময় ছিল, গোটা বামফ্রন্ট সরকার জুড়ে ছিল। এবং একটা জিনিস মাথায় রাখুন, সেটা হচ্ছে এই নিউ মিলেনিয়াম আসার পর মোটামুটি 2002-03 সাল এই সময়ের পর থেকে অনওয়ার্ডস আমরা দেখছি এই যে বছরে দুবার করে গিয়ে সেন্ট্রাল গভর্নমেন্ট দিচ্ছে, এই জিনিসটা কিন্তু আমি গত শতকের শেষ দিকটাতেও আমরা দেখিনি, এটা পরবর্তীকালে হয়েছে যে দুবার করে দিচ্ছে। এই যে না পশ্চিমবঙ্গ সরকারের ক্ষেত্রে বলছি, এই যে দ্রুত বেড়ে যাওয়াটা শেষ 1 দশকে বলছেন। তার মানে এই বছরে আরেকটা ঘোষণা হতে চলেছে। মনোনীত দুটো বিষয়, এক হচ্ছে কেন্দ্রের 12 লাখি ছাড়ের বাজেট, অন্যদিকে রাজ্যের 4% আরো ডিএ বাজেট। কাকে কত দেবেন আপনি 10-এর মধ্যে? দেখুন, প্রথমত কেন্দ্রীয় বাজেটে এই যে একটু বলি, কেন্দ্রীয় বাজেটে যে কর ছাড়ের কথা বলা হয়েছে সেটা যদিও বলা হচ্ছে যে মধ্যবিত্তের বিরাট সুরাহা, নিশ্চয়ই কিছুটা সুরাহা, কিন্তু 3 কোটি অ্যারাউন্ড 4 crores বোধহয় ইনকাম ট্যাক্স দেয়, কাজেই তাতে তারা বেনিফিটেড কিছুটা হবে। কিন্তু মধ্যবিত্ত যারা 1 লাখ টাকা ইনকাম করে মাসে, তারা ট্রু সেন্সে মধ্যবিত্ত নয়, উচ্চ মধ্যবিত্ত। সেকেন্ড পয়েন্ট, তার থেকে ইনডাইরেক্ট ট্যাক্স বা জিএসটি যদি কমানো হতো তাহলে অনেক বেশি মানুষের উপকার হতো, গরিব মানুষের উপকার হতো। আর ডিএটা তো কোনো অনুদান নয়, ডিএটা অধিকার সরকারি কর্মচারীদের। এত মুদ্রাস্ফীতি, কাজে সেইখানে ডিএর পরিমাণটা একটু বাড়ালে সত্যিকারের মধ্যবিত্তের উপকার হতো, চাহিদা বাড়তো। কাজে সেটা নিয়ে তো একটা চলছে। রাজ্যের তরফে দাবি করা হচ্ছে জনমুখী বাজেট, বিরোধীদের তরফে বলা হচ্ছে বেকার বিরোধী বাজেট। এখন এই বাজেট 26-এ কোন রাজনৈতিক দলকে কতটা ডিভিডেন্ড দেয় সেটা সময় এলেই বোঝা যাবে। আপাতত আলোচনার জন্য এই পর্যন্ত।